এশীয়ভুক্ত দেশগুলো ভারত, চীন, এমনকি পাকিস্তান, মধ্যপ্রাচ্যেরও কিছু দেশ আছে। এই দেশগুলো কারা? যে দেশগুলো মনে করে যে আমাদের নিজস্ব যে কারেন্সি, সেই কারেন্সিতে ব্যবসা করা দরকার আছে এবং বিদেশ থেকে টাকা আসবে সেটা কোনো মাধ্যমে নয়, অর্থাৎ ডলার মাধ্যমে নয়, সরাসরি সেই দেশের কারেন্সি থেকে ডাইরেক্ট যে দেশে টাকাটা যাচ্ছে সেই দেশের কারেন্সিতে। সাপোজ মনে করুন কেউ সৌদি আরব থেকে রিয়াল পাঠাবে ইন্ডিয়াতে রুপিতে। এখানে সর্বপ্রথম কি হয়, সৌদি রিয়াল, সেই রিয়াল ব্যাংকে জমা দেওয়া হয়, রিয়ালের সেটা ডলারে কনভার্ট হয়, ডলার রুপিতে কনভার্ট করে পাঠায়। এই এশীয়ভুক্ত যে দেশগুলো বর্তমানে একত্রিত হয়েছে সেই দেশগুলো বলতে চাইছে এই সিস্টেম আর চলবে না। আমরা মাঝে ডলারকে কেন টেনে নিয়ে আসবো বারবার? এই ডলারকে বাদ দিয়ে রিয়াল, সৌদি আরবের রিয়াল ব্যাংকে জমা দেওয়া হলো, সৌদি আরবের থেকে যে ব্যাংকে যাবে সেই ব্যাংকটা কোনো ডলার ভিত্তিক ব্যাংক হবে না। অর্থাৎ আপনারা জানেন বিশ্ব ব্যাংক, সেই বিশ্ব ব্যাংক হচ্ছে ডলার, ডলার মজুদ আছে। বিশ্ব ব্যাংকে ডলার মজুদ থাকবে না, বিশ্ব ব্যাংকে বিশ্বের সমস্ত টাকা মজুদ থাকবে, সেই টাকা সরাসরি সেই দেশে ডাইভার্ট হবে। এই সিস্টেম নিতে চলেছে এই এশীয়ভুক্ত দেশগুলো, অর্থাৎ চীন যে প্ল্যান দিয়েছে সেই চীন এবং রাশিয়া আর সঙ্গে আছে ভারত, এই তিন শক্তিধর দেশ এই প্ল্যান করে আগামী দিনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক শুধুমাত্র ডলার ভর্তি থাকবে না, বিশ্ব ব্যাংক ভর্তি থাকবে গোল্ড, আর পাশাপাশি বিশ্বের সমস্ত রকমের টাকা, রুপি, রিয়াল, যে দেশের যে কারেন্সি, রুবেল ইত্যাদি। অর্থাৎ খুব ভালো করে বুঝতে পারছেন, একদিকে যখন ভারতের দিনের পর দিন ট্যারিফের বোঝা লাগিয়ে ভারতকে কোণঠাসা করতে চাইছে, তেল কিনতে বাধ্য করছে আমেরিকার কাছ থেকে, অন্যদিকে বিনা শুল্কে, বিনা ট্যারিফে বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টকে, কাপড়গুলোকে নিতে চাইছে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। অন্যদিকে ভারতের মাথায় ট্যারিফ কিন্তু লাগিয়ে রেখেছে। অর্থাৎ একটা জিনিস খুব জলের মতো পরিষ্কার, ভারতকে সব সময়কার জন্য চোখে চোখে রাখতে চাইছে, সেটা বলাই যায়। অর্থাৎ এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ তিনটে, রাশিয়া, চীন এবং ভারত। কেন? এদের কি শুধুমাত্র পারমাণবিক শক্তি আছে তার জন্য? এদের যেমন একদিকে পারমাণবিক শক্তি আছে, একদিকে বৃহৎ জনসংখ্যা আছে, অন্যদিকে দেশের মধ্যে প্রচুর পরিমাণে নিজস্ব প্রোডাক্ট, খনিজ পদার্থ আছে, এদের আইডিওলজি আছে, দেশের মানুষের যে ইন্টেলিজেন্ট আছে, সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে দিশেহারা ট্রাম্প, আর তার বন্ধু ইসরায়েলের প্রেসিডেন্টের কথা নাই বললাম। অর্থাৎ ব্রিক্সভুক্ত দেশগুলো শুধুমাত্র এই ইসিওতে আছে, শুধু তাই নয়, ইসিওতে আছে যারা ব্রিক্সের মধ্যে নেই এই মুহূর্তে, তারাও কিন্তু আছে। সত্যি সত্যি যদি এই পরিস্থিতি, অর্থাৎ ইসিওভুক্ত দেশগুলো একটি ওয়ার্ল্ড ব্যাংক তাদের নিজস্ব কারেন্সিতে এবং সুইফট সিস্টেমকে সম্পূর্ণ বানচাল করে দিয়ে, ক্যান্সেল করে দিয়ে সরাসরি একটি দেশ থেকে আরেকটি দেশে টাকা লেনদেনের মাধ্যম যদি নতুন করে তৈরি হয়ে যায়, তাহলে বিশ্বজোড়া ডলারের আধিপত্য শেষ। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, আমরা যে দিকে এগিয়ে যাচ্ছি, গোটা বিশ্ব এই মুহূর্তে যেদিকে দিন দিন এগিয়ে যাচ্ছে, তাতে ডলারের আধিপত্য কিন্তু শেষ। এই নিয়ে একটি এপিসোডও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই মুহূর্তে ডলার কিন্তু ক্যান্সারে আক্রান্ত, আর ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডলার, মানে ডলারকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল। একদিকে ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন যখন বলতে চেয়েছেন আমি আমেরিকাকে শক্তি থেকে আরও শক্তিধর দেশ করব, অন্যদিকে গোটা পৃথিবীর কাছে প্রকাশ হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই আমেরিকার সাম্রাজ্যের পতন। হ্যাঁ,
যদি ইতিহাসে লেখা হয় আমেরিকা সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কে, তাহলে 100% এই ডোনাল্ড ট্রাম্পের নামটাই সবচাইতে কালো অক্ষরে লেখা থাকবে। কেননা ইতিহাস যে তৈরি করে সেই ইতিহাস যদি ভালো হয় সেটা যেমন স্বর্ণ অক্ষরে লেখা হয়, ইতিহাসের খারাপ অধ্যায়কে কালো অক্ষরে লেখা হয়। এইভাবেই গোটা পৃথিবী ইতিহাস রচনা করে এসেছে। তাহলে আমেরিকা অতি বাড়বাড়ন্ত করতে গিয়ে আজকে কি ধরা খেয়ে গেল? ইতিহাসে যেভাবে মাদুরোকে তুলে নিয়ে এসেছে এটা কি গোটা বিশ্বের মানুষ ভালো চোখে নেয়নি? দিনের পর দিন যেভাবে রাশিয়ার মজুত করা যে ডলার, সে ডলারকে ব্যান্ড করে দিয়েছে, এটাই কি সবচাইতে খারাপ? অবশ্যই খারাপ। এতদিন পর্যন্ত আমেরিকার ডলারকে কিভাবে স্বর্ণের সঙ্গে বেঁধে রেখেছে, স্বর্ণের বিনিময়ে ডলার দেব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গোটা পৃথিবীর দাদা সেজেছিল। হঠাৎ করে রাশিয়ার সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছে, আগামী দিনে ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা চীনের সঙ্গে করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এই আমেরিকাকে বর্তমানে কোনো দেশ বিশ্বাস করতে চাইছে না। আপনারা দেখেছেন সৌদি আরব থেকে দিনের পর দিন ব্যারেলের পর ব্যারেল তেল নিয়েছে, পরিবর্তে কাগজের ডলার দিয়েছে। অর্থাৎ সৌদি আরব ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমেরিকার এই তেলের মাধ্যমে ইনভেস্ট করেছে। বুঝতে পারছেন, আগামী দিনে যদি এই সৌদি আরব এই ট্রিলিয়ন ডলার যদি ফেরত চায়, আমেরিকার কোন অবস্থা হবে? গোটা পৃথিবীটা যেদিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে, আমরা শুধুমাত্র ব্রিক্স নামে যে নতুন কারেন্সি পেতে চলেছি তাই নয়, আমরা সুইফের অল্টারনেটিভও পেতে চলেছি। অর্থাৎ একটার পর একটা বিশ্ব ব্যাংকের পরিবর্তে নিজস্ব রুপিতে ওয়ার্ল্ড ব্যাংক, সেখান থেকে বিশ্ব ব্যাংক গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশকে যেমন ঋণ দেয়, ঠিক অনুরূপভাবে গোটা পৃথিবীকে তার নিজস্ব কারেন্সিতে যদি ঋণ দেয় তাহলে সমস্যা তো নেই, সমস্ত কিছুই চলবে। অন্যদিকে আমরা যদি দেখেছি সুইফট সিস্টেমের পরিবর্তে অন্যরকম সুইফট নিয়ে এসে তার নিজস্ব কারেন্সিতে সরাসরি ডাইভার্ট হয় বিদেশি টাকা, তাহলে তো খুবই ভালো। মাঝে যে একদিন বা দুদিন ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়, সেই দিন শেষ হয়ে যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডলারের আধিপত্য বজায় রাখতে গিয়ে কখনো কোনো দেশের মজুত করা ডলার তারা যে কোনো সময় ফ্রিজ করে দিচ্ছে। তাহলে নিজস্ব কারেন্সি থাকলে এই ফ্রিজটা করতে পারবে না। ভালো দিক তো অবশ্যই আছে। অতএব আমেরিকার সাম্রাজ্যবাদ আর বেশি দিন টিকে নেই সেটা বলাই যায়। আর এই আমেরিকার সাম্রাজ্যবাদের কফিনের শেষ পেরেকটা মারবে এই তিন শক্তিধর দেশ, ভারত, রাশিয়া এবং চীন। অলরেডি চীন বলেছে ভারতের সঙ্গে যে সীমান্ত যে সমস্যা, সেই সমস্যা আমরা মিটিয়ে নেব নিজেদের মধ্যে বসে। অর্থাৎ বুঝতে পারছেন, ভারতের সঙ্গে চীনের যদি এই সম্পর্ক একদম মজবুত হয়ে যায় তাহলে আমেরিকা আর ভুল ঢোকানোর জায়গা পাচ্ছে না। আর সেই কারণে কি বাংলাদেশকে বেছে নিচ্ছে, বাংলাদেশে 0% ট্যারিফে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। এটা কিন্তু অত্যন্ত দেখার বিষয়। কেননা যখন চীন একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে, অন্যদিকে আমেরিকা কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চাইছে। অর্থাৎ বাংলাদেশ ভুল করেও কি আমেরিকার সঙ্গে হাতে হাত মেলাবে, নাকি প্রতিবেশী দেশ হিসাবে চীন এবং ভারতের সঙ্গে আবারও সম্পর্ক মজবুত করে গোটা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য শরিক হয়ে একত্রিত হবে এই ইসিওভুক্ত দেশের মধ্যে? দেখার বিষয়, অবশ্যই দেখতে থাকব। তবে বলে রাখি, আমেরিকার ডলার শেষ হচ্ছে, আমেরিকার সাম্রাজ্যবাদীর আগ্রাসন শেষ হচ্ছে। আর এই শেষ হওয়ার পিছনে সবচাইতে যিনি বলেন আমি ওয়ার্ল্ড হিরো, সেই সবচাইতে ওয়ার্ল্ড হিরো হিসাবে নামটা না থাকলেও, বিশ্ব নায়ক হিসাবে নাম না থাকলেও, বিশ্ব খলনায়ক হিসাবে ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।